পরীক্ষা 31 হয়েছে সারা বাংলাদেশে। হ্যাঁ কিন্তু প্রথম পর্যন্ত ছিলাম 32 তার হচ্ছে মানে নাম্বার 31 হয়েছে তো 31 পর্যন্ত YouTube, Instagram, আচ্ছা আজকে আমাদের রেজুলেশন লাস্ট ক্লাস একটু জাস্ট সামারি করি কি কি পড়লাম আমরা। পুরো রেজুলেশন তোমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রথমত তুমি রেজুলেটিভ স্ট্রাকচার তুমি আঁকতে পারো মোটামুটি, আরও কয়েকবার প্র্যাকটিস করলে আরও এগুলো হাতে চলে আসবে। তো বলবো আমাদের রেজুলেটিভ স্ট্রাকচারের মধ্যে আমাদের দুই টাইপের মূলক ছিল, ঠিক আছে? এক টাইপের গ্রুপ বা মূলক এরা কি করে, এরা হচ্ছে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়, ফলে বেনজিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে কি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় এবং বেনজিন বলয় কি স্বাভাবিক বেনজিন অপেক্ষা অধিক সক্রিয় হয়ে যায়, ঠিক আছে? ওকে, এরপরে আমরা দেখলাম যে আমাদের কিছু কিছু গ্রুপ বা মূলক আছে যারা কি করে বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব কেড়ে নেয়, ফলে বেনজিন বলয়ের অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় কিন্তু মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ওকে, এবং বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস পায়। তাহলে যেই গ্রুপগুলা বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করে তাদেরকে আমরা কি বলি অর্থপ্যারা নির্দেশক, আর যেই গ্রুপগুলা বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে তাদেরকে বলা হয় মেটা নির্দেশক। আর অর্থপ্যারা নির্দেশক বলে এই ইলেকট্রনিক প্রভাবটির নাম হচ্ছে কি ধনাত্মক মেসোমারিক প্রভাব, আর মেটা নির্দেশক বলে এই ইলেকট্রনিক প্রভাবটার নাম কি ঋণাত্মক মেসোমারিক প্রভাব। সো এই বিষয়গুলো মাথায় রাখবা আর তুমি রেজোনেটিং স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করবা। ওকে, এরপরে আমরা দেখছিলাম যে ভাই আমরা যদি তিনটা যৌগ নেই টলুইন, বেনজিন এবং কি নাইট্রোবেনজিন, তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে এই তিনটা যৌগের মধ্যে কোন যৌগটা সবচেয়ে বেশি সক্রিয়, এর উত্তর কি হবে? টলুইন সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে কি থাকবে স্বাভাবিক বেনজিন থাকবে, এরপরে থাকবে হচ্ছে নাইট্রোবেনজিন। আচ্ছা চলো আজকে আমরা কিছু বিক্রিয়া লিখে তোমাদেরকে দেখাই আমি। সর্বপ্রথমে আসো ধরো ধরো তুমি হচ্ছে নাইট্রোবেনজিনের সাথে তুমি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছ, নাইট্রোবেনজিনের সাথে তুমি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছ। তো আমরা এখন থেকে জৈব রসায়ন করার সময় নাইট্রিক অ্যাসিডকে ভেঙে এভাবে লিখবো, নাইট্রিক অ্যাসিডকে ভেঙে আমরা এভাবে লিখবো HO বন্ধন NO2, HO বন্ধন NO2। আর সবসময় আমরা কি নিব গাঢ় সালফিউরিক অ্যাসিড আমরা নিব, এই বেনজিন রিলেটেড কোনো বিক্রিয়া হলেই আমরা নিব গাঢ় সালফিউরিক অ্যাসিড। আমরা কেন নিচ্ছি এগুলো হচ্ছে আমরা পরে বুঝবো যখন আমরা মেকানিজম শিখব তখন। ওকে, এখন লক্ষ্য করো এখানে কি হবে, এই যে বলতো এইখানে যে অ্যানোডটা আছে এই সেটা চুপ করতে বলছ না
যে অ্যারোটা আছে বলো তো এটা কি অর্থোগোনাল নির্দেশক নাকি মেটা নির্দেশক? এটা হচ্ছে মেটা নির্দেশক। এই অ্যারো গ্রুপটা কি একটা মেটা নির্দেশক। তাহলে এইটা পরবর্তী ইলেকট্রোফাইলকে কোন অবস্থানে যুক্ত হতে নির্দেশ করবে? মেটা অবস্থানে যুক্ত হতে নির্দেশ করবে। তাহলে এইখানে আমাদের যে অ্যানোডটা আছে, এই যে অ্যানোডটা আছে এটা কোন অবস্থানে গিয়ে যুক্ত হবে? মেটা অবস্থানে গিয়ে যুক্ত হবে। তাহলে আমাদের লক্ষ্য করো এই অ্যানোড তার জায়গাতেই থাকবে। তাহলে বলো এই অ্যানোডের সাপেক্ষে এই অ্যানোডের সাপেক্ষে এই অ্যানোডের সাপেক্ষে এটা কোন অবস্থান? অর্থ। এটা কোন অবস্থান? অর্থ। এটা কোন অবস্থান? প্যারা। এটা কি মেটা। এটা কি মেটা। তো তুমি কোন মেটাতে লাগাবে ইচ্ছা, যেখানে একটা মেটাতে লাগাইলেই হচ্ছে। ধরো আমরা এই মেটাতে লাগাইলাম, আর কি উৎপন্ন হবে? পানি। ঠিক আছে? তাহলে আমাদের এই পরবর্তীতে অ্যানোডটা মেটা অবস্থানে গিয়ে যুক্ত হয়ে গেল। আচ্ছা, তাহলে এই যৌগটার নাম কি হবে? এটার নাম যেটা হবে ডাই নাইট্রোবেনজিন। ডাই এটার নাম কি? এটা হচ্ছে নাইট্রোবেনজিন। জৈব বিক্রিয়া অনেক সহজ। ঠিক আছে, তুমি বলে দিতে পারবে এখানে কি উৎপন্ন হবে। চলো আমরা আরেকটা বিক্রিয়া নিই। যেমন ধরো তুমি যদি দাও দেখো এদিকে, এবার আমি নিলাম বেনজিনে CHO। আচ্ছা, বেনজিনে CHO থাকলে এগুলোর নাম কি? বেনজালডিহাইড। বেনজালডিহাইড। দেখো বেনজিনে CHO, বলো তো CHO কি নির্দেশক? বলো CHO কি নির্দেশক? অর্থোগোনাল নির্দেশক নাকি মেটা? CHO হচ্ছে মেটা নির্দেশক। CHO হচ্ছে মেটা নির্দেশক। তাহলে এই NO2টা কোন অবস্থানে গিয়ে যুক্ত হবে? মেটা অবস্থানে গিয়ে যুক্ত হবে। তাহলে এই NO2টা যাবে মেটা অবস্থানে। এই যৌগটার নাম হবে মেটা নাইট্রো বেনজালডিহাইড। মেটা নাইট্রো পানি থাকবে অলওয়েজ। পানি এখানে কোনো ফ্যাক্টর না। তুমি যদি পানি নাও লাগে কোনো সমস্যা নেই। একটা কথা বলি, ওই যে সাইনটা বসে দিতে ভাই পানি লিখতে হবে না। দেখো অর্গানিক কেমিস্ট্রিতে বাই প্রোডাক্টের কোনো গুরুত্ব নেই। তুমি যদি এক্সাম হলে শুধু এইটা লিখে দিয়ে আসো, সমস্যা নেই, পানি লিখতে হবে না। তাও লিখলাম বুঝা গেল কেন মেটা অবস্থানে যুক্ত হয়েছে। চলো আমরা আরেকটা বিক্রিয়া করি।
বলয়ের সাথে আমি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাচ্ছি। এই যৌগের নাম কি? বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। দেখো দেখো COOH এটা কি নির্দেশক? এটা কি অর্থকার নির্দেশক নাকি মেটা? এটাও মেটা। ঠিক আছে, এটাও মেটা। তাহলে এবারও অ্যানোডটা কোন অবস্থানে গিয়ে যুক্ত হবে? মেটা অবস্থানে গিয়ে যুক্ত হবে। ঠিক আছে, তুমি লিখো COOH। COOH এখানে দাও অ্যানোড প্লাস পানি। এ বলো তো সিফাতে জোড়ার নাম কি হবে? কি হবে নাম? আমি কোশ্চেন প্রশ্ন করব নাম কি হবে? নাইট্রোবেনজোইক অ্যাসিড। ঠিক আছে, নাম এটা অ্যাকচুয়ালি কি হবে? মেটা নাইট্রো বেনজোইক অ্যাসিড। মেটা নাইট্রো জরুরি ক্রিয়া খুব সহজ। ঠিক আছে, অনেক ইজি। অর্গানিকের সবচেয়ে ইজি জিনিস হচ্ছে বিক্রিয়া। এই মেকানিজম এগুলো কঠিন। ঠিক আছে, রিঅ্যাকশন সহজ। আচ্ছা, এখন আমি তোমাদের অর্থবারের নির্দেশকগুলো আবার আমি লিখে দিচ্ছি। এখন আমি মুখস্থ করাবো তোমাদের এটা ক্লাসে, কারণ সবাইকে জিজ্ঞেস করবো। আমি অর্থবারের নির্দেশকগুলো আবার লিখতেছি, মেটা নির্দেশকগুলো আমি এখন আবার লিখতেছি। তোমরা আমাকে মুখস্থ করে বলবা। এখান থেকে এমসিকিউ আসবে একটা। অর্থপেরা নির্দেশক গ্রুপ এই লিস্টে কে কে আছে দেখো। OH আছে, NH2 আছে, CH3 আছে, Cl আছে, OCH3 আছে, NHCOCH3 আছে। আর মেটা নির্দেশক গ্রুপগুলো NO2, CHO, COOH, cyanide। ঠিক আছে, অথবা COCH3 অথবা COOR। ওকে, এগুলো ঠাডা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। ট্রিক্স কিন্তু আমি বলে দিছি, মনে রাখা। ট্রিক্স কি ছিল? বেনজিন বলয়ের সাথে যুক্ত সরাসরি পরমাণুতে যদি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে অর্থপেরা নির্দেশক। আর যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন পাওয়া যায় সেটা কি হবে? মেটা নির্দেশক। এটা হচ্ছে ট্রিক্স। বাট সবসময় এক্সাম হলে ট্রিক্স এক লেভেলের টাইম থাকে না, সো তোমাকে কুইকলি আনসার করতে হবে। এগুলো টাকা মুখস্থ করে ফেলো। আমি জিজ্ঞেস করবো সবাইকে, এমসিকিউ আসবে নিচের কোনটি অর্থপেরা নির্দেশক, নিচের কোনটি মেটা নির্দেশক? কেন পারবা না? অবশ্যই পারবা, বাট মুখস্থ রাখলে ভালো আর কি। ঠিক আছে,
লিখতে ভুলে যাই এটা একটা ব্যাসিক তাহলে পেজটা এগুলো দিলাম আমি ধরবো সবাই জিজ্ঞেস করতে বলো আসছে বাসায় বা বাইরে আসছে তুমি আর আবু তোমার পিটায় না বিশ্ব রেকর্ড সারা এখানে হচ্ছে বলো রেসিপিটা বলো অ্যাসোড্রিয়েজ কি নির্দেশক অর্থকরণ নাকি মেটা মেটা মাইমনা বলো অ্যানোটো কি নির্দেশক অমৃতি চাকরি বলো সিএইচও কি নির্দেশক এই দেখে মেটা এ সাইবা তুমি বলো সিএস3 কি নির্দেশক সিএস3 অর্থকরণ বলো নিষেধটা সি ডাবল আর কি নির্দেশক বলো ময়মিন সিও সিএস3 কি নির্দেশক মেটা এই যে সিও সিএস3 মেটা নির্দেশক ঠিক আছে সো বি কেয়ারফুল তাহলে তোমরা চিন্তা করে বলো এবারে ইয়া শাহাদাত বলো সিএন সায়ানাইড কি নির্দেশক সায়ানাইড মেটা নির্দেশক এস সো তুমি বলো হচ্ছে সিএইচও কি নির্দেশক সিএইচও কি নির্দেশক অর্থকরণ নাকি মেটা মেটা বলো কায়েশ তুমি বলো সিডব্লিউএইচ কি নির্দেশক মেটা আর শিফাত বলো ওএইচ কি নির্দেশক তাসিম বলো এনএস2 কি নির্দেশক রাফি বলো সিওসিএস3 কি নির্দেশক মেটা ইশতিয়াক বলো সায়ানাইড কি নির্দেশক মেটা 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 এরপরে তহিদুল বলো SO3H কি নির্দেশক মেটা এস সাইম বলো Cl ক্লোরিন কি নির্দেশক Cl ক্লোরিন অর্থোগ্রাফ এরপরে তাহিদ বলো বলো C ডাবল আর কি নির্দেশক মেটা দেখো আমরা সবাই পারছে আমরা বলতেছি ভালো করে এগুলো মুখস্থ করে ফেলবা এমসিকিউ তে কোশ্চেন আসবেই সিকিউ তো আসবেই স্ট্রাকচার আসবেই কে বেশি সক্রিয় কে সক্রিয় এগুলো তো আসবেই বাট এমসিকিউ জন্য এগুলো খুবই ভাইটাল তুমি যে কোনো পরীক্ষায় এটা কলেজের পরীক্ষা হোক এটা তোমার টেস্ট পরীক্ষায় আসবে প্রি টেস্টে আসবে তারপরে তোমার কি এইচএসসি তে আসবে অ্যাডমিশনে আসবে আসো এখন আমাদের রেজোনেন্সের দুইটা কোশ্চেন বাকি আছে এই দুটো কোশ্চেন হলো রেজোনেন্স শেষ যে এই দুটো কোশ্চেন হচ্ছে একটু ব্যতিক্রম আমাদের প্রথম কোশ্চেনটা কি দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে সিএল এই লক্ষ্য করো সিএল আমাদের যে সিএল আছে অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও এটা অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নিষ্ক্রিয়কারী কেন এটা হচ্ছে এক্সেপশন ঠিক আছে কোশ্চেনটা কি ক্লোরিন অর্থ প্যারা
নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন বলয় নিষ্ক্রিয়। দেখো আমি কি বলছিলাম যে দুই একটা বাদে 99% অর্থপরা নির্দেশক গ্রুপ হচ্ছে বেনজিন বলয়কে সক্রিয় করে। ঠিক আছে অর্থপরা নির্দেশক মানি হলো বেনজিন বলয়কে সক্রিয়কারী মূলক। এটা হচ্ছে নরমাল কথাবার্তা। কিন্তু এখানে ব্যতিক্রমকে এই হ্যালোজেন ক্লোরিন অর্থপরা নির্দেশক, কিন্তু এটা বেনজিন বলয়কে সক্রিয় না করে কি করে, বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। এটা হচ্ছে একটা পিকুলিয়ার জিনিস। তাহলে ক্লোরিন আসলে কি এমন ঘটাচ্ছে বেনজিন রিং এর ভিতরে যার জন্য এমনটা হচ্ছে, এটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো আমি যদি স্ট্রাকচারটা আঁকি বড় করে, বেনজিন রিং এ ক্লোরিন, বলো ক্লোরিনে কয়টা মুক্তজোড় থাকে? বলো ক্লোরিনে কয়টা মুক্তজোড় থাকে? 3টা মুক্তজোড় থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লোরিন কি করবে, তার এই 3টা মুক্তজোড়ের মধ্যে একটা মুক্তজোড় তো সে বেনজিন বলয়ে ঠেলে দিবে। ওকে, তাহলে বেনজিন বলয়ে যদি সে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয় তাহলে কি হবে? এই ইলেকট্রনীয় প্রভাবটার নাম কি? যদি বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব আমি ঠেলে দেই, এই ইলেকট্রনীয় প্রভাবটার নাম কি? টেকনিক্যাল নামটা কি? ধনাত্মক মেসোমারিক প্রভাব। তাহলে মুক্তজোড় যদি বলয়ের ভিতরে ঢুকে তাহলে এটাকে কি বলা হয়? ধনাত্মক মেসোমারিক প্রভাব। ধনাত্মক মেসোমারিক প্রভাব। এটা হচ্ছে প্লাস এম। ঠিক আছে, ওকে। তাহলে ক্লোরিনের কারণে আমাদের এখানে আমরা একটা ধনাত্মক মেসোমারিক প্রভাব দেখতে পাচ্ছি। আচ্ছা, এই প্রভাবের কারণে বলয় সক্রিয় হবে নাকি নিষ্ক্রিয় হবে? উত্তর হচ্ছে সক্রিয় হবে। এই প্রভাব থাকলে বলয় কি হবে? সক্রিয় হবে। তাহলে আমি লিখবো বেনজিন বলয় সক্রিয় হবে। বেনজিন বলয় সক্রিয় হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এই একটু থাকো, মনোযোগ দিয়ে কি বলছি। তাহলে কি বললাম? ক্লোরিন তার মুক্তজোড় ইলেকট্রনকে সে বেনজিন বলয়ে ঠেলে দিচ্ছে। ওকে, এই ইলেকট্রনের প্রভাবটার নাম কি? ধনাত্মক মেসোমারিক প্রভাব। কি দিয়ে প্রকাশ করা হয়? প্লাস এম দিয়ে। আর এই প্রভাব থাকলে বেনজিন বলয় অবশ্যই কি হবে? সক্রিয় হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, কিন্তু এখানে ছোট্ট একটা সমস্যা আছে। সমস্যাটা কি? দেখো এই জায়গাটায় কি আছে বলো? এই জায়গাটায় কি আছে? কার্বন আছে। এখানে কি আছে? কার্বন আছে। এখানে কে? কার্বন। এখানে কে? কার্বন। এখানে কে? কার্বন। এখানে কে? কার্বন। আচ্ছা ভালো করে তুমি লক্ষ্য করো, এইখানে কার্বন আর ক্লোরিনের মাঝখানে একটা সমযোজী বন্ধন আছে না? আছে কি না? একটা একক বন্ধন আছে না? আছে। আমি দেখতে পাচ্ছি কার্বন আর ক্লোরিনের মাঝখানে একটা একক বন্ধন আছে। আচ্ছা, এই একক বন্ধনের নাম কি বলতো? এটাকে কি বলে? সিগমা বন্ধন। যে কোনো একক বন্ধনের নাম কি? সিগমা বন্ধন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5। ওকে, আর ক্লোরিনের কত বলতো? 3.0 না 3.5 না, অক্সিজেনের হচ্ছে 3.5। এগুলো মান বলে গেলে কেন? তাহলে বলো কার্বন থেকে ক্লোরিনের কি বেশি? তড়িৎ ঋণাত্মকতা বেশি কিনা বলো? তাহলে ক্লোরিন কি করবে? এই বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানা শুরু করবে না? ফলে ক্লোরিনে কি চলে আসবে? আংশিক ঋণাত্মক চার্জ। কার্বনে কি চলে আসবে? আংশিক ধনাত্মক চার্জ। ঠিক আছে না? তাইলে দেখো এই ক্লোরিন পরমাণুটা কি করতেছে? এই সিগমা বন্ধন বরাবর, কোন বন্ধন বরাবর? সিগমা বন্ধন বরাবর সে কার্বন থেকে ইলেকট্রন ঘনত্ব কেড়ে নিচ্ছে না? কেড়ে নিচ্ছে কিনা বলো? কেড়ে নিচ্ছে। তাইলে এতে করে ক্লোরিনে ভাইয়া কি চলে আসলো?
নাম্বার দিয়ে দিই। পার্শিয়াল নেগেটিভ আসলো কোথায়? ক্লোরিনে। আর এই কার্বনে কি আসবে? পার্শিয়াল কি? পজিটিভ। আচ্ছা আমার কিছু বলো তো, যদি এই কার্বনে পজিটিভ আসে এইটার ইফেক্ট কি এই কার্বন এবং এই কার্বনেও পড়বে না? অবশ্যই পড়বে, ঠিক আছে? তাহলে এই কার্বনে যদি পার্শিয়াল পজিটিভ আসে তাহলে এই কার্বনে কি আসবে? পার্শিয়াল পার্শিয়াল পজিটিভ, ঠিক আছে? তাহলে এইটার ইফেক্টটা তারপরের কার্বনে পড়বে, এইটাতে কি আসবে? পার্শিয়াল 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 পজিটিভ। 4 নাম্বার কার্বন পর্যন্ত আমাদের এই ইফেক্টটা থাকে না, এই জন্য আমরা এটা নিচ্ছি না। তাহলে আমাকে বলো, আমি জিনিসটা বলো তো, এই ক্লোরিন সিগমা বন্ধন বরাবর কার্বন থেকে ইলেকট্রন কেড়ে নেওয়ার কারণে কি হচ্ছে? পাশাপাশি তিনটা কার্বন আমরা কি দেখতে পাচ্ছি? ধনাত্মক চার্জ দেখতে পাচ্ছি না? বলো তো এই ইফেক্টটা আমরা কি পড়ছিলাম মনে আছে? একদম প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম 3 নম্বর ক্লাসে। এই প্রভাবটার নাম ছিল আমাদের আবেশীয় প্রভাব, এবং এটা হচ্ছে কি ঋণাত্মক আবেশীয় প্রভাব। অর্থাৎ যদি কার্বন থেকে কেউ ইলেকট্রন ঘনত্ব কেড়ে নেয় এটাকে কি বলে? ঋণাত্মক আবেশীয় প্রভাব। তবে আমাদের খেয়াল রাখতে হবে এটা অবশ্যই সিগমা বন্ধন বরাবর করতে হবে। মুক্ত জোট থাকলে কোন প্রভাব? মেসোমারিক, ঠিক আছে? আর যদি সিগমা বন্ধন বরাবর ইলেকট্রন ঘনত্ব কেউ কেড়ে নেয় এটাকে কি বলবো? আবেশীয় প্রভাব, বা এটাকে কি বলবো? ঋণাত্মক আবেশীয় প্রভাব। তার মানে এই জায়গায় প্লাস এম তো আছেই। প্লাস এম কেন আছে? কারণ ক্লোরিন তার মুক্ত জোড় বলয়ে ঠেলে দিচ্ছে, তার মানে এখানে প্লাস এম আছে এবং বলয় কি হচ্ছে? সক্রিয় হচ্ছে। কিন্তু অন্যদিকে ক্লোরিন আবার কি করতেছে? এই কার্বন থেকে ইলেকট্রন ঘনত্ব কি কেড়ে নিচ্ছে তার অধিক তড়িৎ ঋণাত্মক চরিত্রের কারণে। ফলে পাশাপাশি তিনটা কার্বনের ধনাত্মক চার্জ আমরা দেখতে পাচ্ছি, এবং এতে করে কিন্তু এবার বলয় সক্রিয় হওয়ার বদলে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে ভাইয়া এখানে তোমার কি আছে? এখানে তোমার আছে ঋণাত্মক আবেশীয় প্রভাব, ঋণাত্মক আবেশীয় প্রভাব, ঋণাত্মক আবেশীয় প্রভাব আছে। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? মাইনাস আই। এবং এতে করে বেনজিন বলয় নিষ্ক্রিয় হচ্ছে। লক্ষ্য করো তাহলে এই যোগটার মধ্যে এই যে ক্লোরিন কার্বন থেকে টেনে নিচ্ছে ইলেকট্রন, কার্বন থেকে কেড়ে নিলে হচ্ছে মাইনাস সাইন, আর কার্বনকে দিলে হচ্ছে প্লাস সাইন। ব্যাপারটা বুঝো। তাহলে এই স্ট্রাকচারটার মধ্যে কয় ধরনের ইলেকট্রনীয় প্রভাব বিদ্যমান? 2 ধরনের। একটা হচ্ছে ক্লোরিন তার মুক্ত জোড় ইলেকট্রন বলয়ে ঠেলে দেওয়ার কারণে হচ্ছে প্লাস এম বা ধনাত্মক মেসোমারিক প্রভাব, যার জন্য বলয় সক্রিয় হচ্ছে। আর অন্যদিকে ক্লোরিন আবার সিগমা বন্ধন বরাবর বেনজিন রিং থেকে ইলেকট্রন ঘনত্ব কেড়ে নেওয়ার কারণে কি হচ্ছে? ঋণাত্মক আবেশীয় প্রভাব, যার জন্য বেনজিন বলে কি হচ্ছে? নিষ্ক্রিয় হচ্ছে। এখন সায়েন্টিস্টরা কি করছে? এই স্ট্রাকচারগুলো মানে পরীক্ষা নিরীক্ষা চালাইছে। কি ধরনের পরীক্ষা নিরীক্ষা? এগুলো বলে স্পেকট্রোস্কোপিক এক্সপেরিমেন্ট। হ্যাঁ, যেমন তোমরা দেখবা নাসার বিজ্ঞানীরা বের করে না যে অমুক গ্রহে পানি আছে, ওকে ওখানে গেছে নাকি? ওই বিজ্ঞানীরা ওখানে গেছে, জায়গায় দেখছে যে ওই জায়গায় পানি আছে? নাই। ওনারা কিভাবে বলে যে অমুক গ্যালাক্সিতে পৃথিবীর মতো একটা গ্রহ থাকতে পারে? কিভাবে বলতেছে? কিভাবে বলতেছে? ওকে, এগুলো বলা হচ্ছে কি স্পেকট্রোস্কোপিক অ্যানালাইসিস করে। মানে ওরা ওই গ্রহ থেকে যে লাইটটা আসে ওই লাইটটাকে অ্যানালাইসিস করে, ওখান থেকে তারা বের করে ওই জায়গায় পানি থাকতে পারে, ওই জায়গায় মিথেন থাকতে পারে। যেমন তোমরা জানো আমাদের যে একটা গ্রহ আছে ভিনাস, শুক্র গ্রহ, এখানে কিন্তু সালফারিক অ্যাসিডের বৃষ্টি হয়, ঠিক আছে? তারপরে আমাদের একটা গ্রহ আছে নেপচুন, যেখানে ডায়মন্ডের বৃষ্টি হয়। নেপচুনে চলে যেতে পারলে ভালোই হতো, বরবক্স, ঠিক আছে? ডায়মন্ডের রেইন চিত্রটা দেখছো, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে ওই গ্রহের বায়ুমণ্ডলে পৌঁছানোর আগে তুমি গর্ভ দুনিয়া থেকে, ওখানে তোমার অনেক ঠান্ডা আর এত বেশি বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীতে মানুষের মতো 1 atm,
সামান্য 2 atm চাপ বলে আমরা বাঁচবো না। ওখানে চাপ হচ্ছে 400 500 atm এর চাপ। মানে তুমি জাস্ট তোমাকে খেতলা এখন করে ঠিক আছে? তাহলে তুমি দেখো এই যে বিগ ব্যাং এর এগুলা কিভাবে বের করে অনুগ্রহে এইটা আছে তাহলে তো ওখানে আরেকটা গ্যালাক্সি তো যাওয়া পসিবল। আমাদের নিজেদের গ্যালাক্সি আমরা কখনো আমাদের কারেন্ট যে টেকনোলজি আছে এটা দিয়ে আমাদের নিজেদের গ্যালাক্সি আমরা পার করতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি, আমাদের টেলিস্কোপ আছে, টেলিস্কোপ দিয়ে আমরা কোন একটা গ্যালাক্সি থেকে আসা আলো লাইটকে আমরা কি করতে পারি, ক্যাপচার করতে পারি। আর লাইট যখন অনেক বেশি ডিসটেন্স অতিক্রম করে তখন লাইটের তরঙ্গদৈর্ঘ্যে একটা কি পরিবর্তন আসে, এটাকে বলে রেড শিফট। এটা তোমরা ভবিষ্যতে কেউ স্পেস নিয়ে পড়াশোনা করে জানবা, ঠিক আছে? তো এই লাইটগুলোকে অ্যানালাইসিস করে তার জিনিসটা বের করে, এগুলোকে বলতে আমরা কেমিস্ট্রি ভাষায় স্পেকট্রোস্কোপিক অ্যানালাইসিস। এগুলো অনেক কঠিন, মানে এগুলো অনেক টাফ পড়াশোনা, ঠিক আছে, অনেক জটিল পড়াশোনা। আচ্ছা, তাহলে এখন দেখো কি করে কি করলো তারা, এই স্ট্রাকচারের উপরে পরীক্ষা নিরীক্ষা চালালো। তারা কি দেখলো যে আচ্ছা ঠিক আছে এখানে প্লাসের প্রভাবও আছে আবার মাইনাসের প্রভাবও আছে, তবে এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে, দেখো এক্সপেরিমেন্টালি যেটা পাওয়া গেছে যে এই মাইনাস আই প্রভাবটা প্লাস এম থেকে বেশি। ব্যাপারটা বুঝো, এই মাইনাসের প্রভাবটা কি প্লাস এম থেকে বেশি, মানে ঋণাত্মক আবেশীয় প্রভাবটা এখানে ধনাত্মক মেসোমারিক প্রভাবকে ডমিনেট করবে। ওকে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো কেউ তোমাকে 100 টাকা দিল, ধরো তোমাকে কেউ 100 টাকা তোমাকে দিল কিন্তু তোমার থেকে 120 টাকা দিয়ে নিল, তাহলে লাভ নাকি লসে আছো তুমি? এখন অবশ্যই 20 টাকা তুমি লসে আছো। ওকে, তার মানে ক্লোরিন কি করতেছে, সে বলছে ঠিক আছে আমি তোমাকে কিছু ইলেকট্রন দিলাম নাও, বাট তোমার থেকে আমি বেশি করে ইলেকট্রন আবার কি করলাম, কেড়েই নিলাম। তাহলে সে কি করতেছে, সে বলয়কে সক্রিয় করতেছে আবার বলয়কে কি করতেছে, নিষ্ক্রিয় করতেছে। বাট নিষ্ক্রিয় করার পরিমাণটা সক্রিয় করার পরিমাণ থেকে কি বেশি, যার জন্য বেনজিন বলয়টা সামগ্রিকভাবে কি অবস্থায় থাকবে, নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। কথাটা বুঝতে পারছো? তাহলে বেনজিন রিংটা সামগ্রিকভাবে নিষ্ক্রিয় থাকবে। সুতরাং বেনজিন বলয় সামগ্রিকভাবে নিষ্ক্রিয় থাকবে। ঠিক আছে, তাহলে এইটা এরকম বলা যাবে না যে এটা বলয়কে আসলে সক্রিয় করে না, এরকম বলা যাবে না। এভাবে বলতে যে একটা বলয়কে সক্রিয় করে আবার নিষ্ক্রিয় করে একই সাথে করে, বাট নিষ্ক্রিয় করার পরিমাণটা সক্রিয় করার পরিমাণ থেকে কি বেশি, এজন্য বলয়টা ওভারঅল কি থাকবে, নিষ্ক্রিয়। বুঝছি কিনা? আচ্ছা, এই হলো ব্যতিক্রমী কোশ্চেন। একটা কোশ্চেন আমাদের গেল, এই লিখতে পারবো আমি এখানে যা যা লিখে দিছি তুমি এক্সামে লিখে দিয়ে আসলে হবে, সমস্যা নেই, ফুল মার্কস। তো একটা কোশ্চেন আমাদের গেল, হ্যাঁ হ্যাঁ আমি এগুলো পরে বই দিব, ব্যাখ্যা করে দেব। আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে কেন যাইবা, নেক্সট কোশ্চেন লিখো। সারাতে সুন্দর লাগে আর মানে এনিলিনের নাইট্রেশন, এনিলিনের নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে কেন, মেটা অবস্থানে ঘটে এটা 5 স্টার কোশ্চেন। দেখো আচ্ছা, আমাদের এনিলিন কি ছিল বলো, কোনটা? এনিলিন ছিল হচ্ছে বেনজিন রিংয়ে কি থাকবে, NH2। বেনজিন রিংয়ে কি থাকবে, NH2 থাকবে না? তাহলে বেনজিন রিংয়ে NH2 থাকলে এটাকে কি বলে, এনিলিন। এনিলিনকে আমরা
নাইট্রিক অ্যাসিডের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে জৈব রসায়নে বলা হয় নাইট্রেশন। ওকে, নাইট্রেশন। তাহলে নাইট্রেশন শব্দটা তুমি যেখানেই পাবা এখন থেকে তুমি বুঝবা যে ওখানে নাইট্রিক অ্যাসিডের সাথে কোনো কিছু বিক্রিয়া ঘটানো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরকম করে আমরা যে ইয়া বানাই টিএনটি নাম শুধু না, টিএনটি বোমা বোমা ট্রাই নাইট্রোটোলুইন, ওইটার প্রস্তুতি আমরা পরে শিখবো কিভাবে বানায়। লক্ষ্য করো, নাইট্রিক অ্যাসিডের সাথে কোনো জৈব যৌগের বিক্রিয়াকে কি বলা হয়? নাইট্রেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? নাইট্রেশন বিক্রিয়া। আচ্ছা, এখন একটু আগে দেখো আমরা বলে আসছি যে ভাইয়া NH2 টা কি নির্দেশক ছিল? অর্থপ্যারা নাকি মেটা? এটা ছিল অর্থপ্যারা। এটা ছিল কি? অর্থপ্যারা। তাহলে পরবর্তীতে NO2 মূলকটা কোন অবস্থানে যুক্ত হওয়ার কথা? অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হওয়ার কথা বিক্রিয়া ঘটানোর পর। কিন্তু বাস্তবে দেখা যায় পরবর্তী NO2 টা কোন অবস্থানে গিয়ে যুক্ত হয়? মেটা অবস্থানে গিয়ে যুক্ত হয়। এটার কারণটা কি? চলো এটা কারণ উত্তর করার চেষ্টা করি। দেখো, তুমি জানো নাইট্রোজেনে কি থাকে বলো তো? নাইট্রোজেনে কি থাকে? একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে না? ইলেকট্রন থাকে, ঠিক আছে? প্লিজ ফলো করো প্লিজ। দেখো, তুমি যদি নাইট্রিক অ্যাসিডকে ভাঙো কি পাবা বলো তো? এই তুমি যদি নাইট্রিক অ্যাসিডকে ভাঙো কি পাবা? H+ এবং NO3 মাইনাস পাবা, ঠিক আছে? মাইনাস পাবা। আচ্ছা, H+ কে কি বলে বলো তো? এই H+ কে কি নামে ডাকে? প্রোটন। ঠিক আছে, প্রোটন। আচ্ছা, এবার দেখো ব্যাপার বুঝো, এইখানে যে ভাইয়া H+ টা আছে এর মধ্যে কোনো ইলেকট্রন আছে? নাই, কোনো ইলেকট্রন নাই। কিন্তু তুমি এখানে দেখো নাইট্রোজেনে একটা লোন পেয়ার আছে, একটা মুক্ত জোড় আছে, একটা লোন পেয়ার আছে, একটা মুক্ত জোড় আছে। তো কি হয়, এই যে H+ আয়নটা এখানে তৈরি হয় নাইট্রিক অ্যাসিড থেকে, এই H+ আয়নটা এই নাইট্রোজেন পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়। প্লাস মানে তো ইলেকট্রনের ঘাটতি, আর এখানে ইলেকট্রন বেশি আছে। তখন এই H+ টা কি করে, এই NH2 অংশটার সাথে গিয়ে কি যুক্ত হয়ে যায়। দেখি যুক্ত হওয়ার ফলে কি হয়। দেখো এখানে অলওয়েজ গাঢ় স্টেট সুপার থাকবে, তাই এই H+ টা যদি এই H+ টা যদি NH2 এর সাথে গিয়ে যুক্ত হয় তাহলে কি উৎপন্ন হবে? এখানে এখানে উৎপন্ন হবে NH3 আর এখানে একটা প্লাস আছে। কি আসবে? প্লাস আসবে। কারণ কি, নাইট্রোজেন এখন কয় হাতে আছে? 4 হাতে। তার এক হাত কার্বনের সাথে আর বাকি 3 হাত কি? 3টা হাইড্রোজেনের সাথে। আমি কি বলছিলাম, নাইট্রোজেন যদি 4 হাতে থাকে তাহলে নাইট্রোজেনে কি আসে? প্লাস। আচ্ছা, তো লক্ষ্য করো এরকম একটা আয়ন তৈরি হইলো না? তাহলে এই H+ টা নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হওয়ার কারণে এরকম একটা আয়ন পাইলাম না আমরা? এই আয়নটার নাম হচ্ছে তোমার অ্যানিলিয়াম আয়ন। অ্যানিলিয়াম আয়ন, অ্যানিলিয়াম আয়ন। এবং এই আয়নটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মেটা নির্দেশক। এটা হলো মেটা নির্দেশক, এটা হলো মেটা নির্দেশক। ঠিক আছে, এখানে প্রথম ধাপে কি হবে? নাইট্রিক অ্যাসিড থেকে আসা H+ অ্যানিলিনের নাইট্রোজেন পরমাণু কর্তৃক কি হবে? আকৃষ্ট হবে। এর ফলে তোমার কি এই অ্যানিলিয়াম আয়নটা উৎপন্ন হবে। ঠিক আছে, এবং এই অ্যানিলিয়াম আয়নটা কি? এটা হচ্ছে মেটা নির্দেশক। এটা হচ্ছে মেটা নির্দেশক। এখন যদি আমরা এই অ্যানিলিয়াম আয়নকে আবার নাইট্রেশন করি, দেখো এটাকে যদি আমরা আবার নাইট্রেশন করি, আবার নাইট্রেশন করি, তারপর লিখবো নাইট্রিক অ্যাসিড মানে HONO2। এখানে তোমার থাকবে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড।
যেটা হবে তোমার অ্যারোটা মেটা অবস্থানে গিয়ে যুক্ত হবে। ক্লাস 1 এর নাম হবে মেটা নাইট্রো এনিলিন। তাইলে অ্যানোটুটা বাস্তব মানে অর্থবেরা অবস্থানে যুক্ত হওয়ার কথা ছিল, ওকে, অর্থবেরা অবস্থানে যুক্ত হওয়ার কথা ছিল, বাট এই অ্যানিলিয়াম আয়ন উৎপন্ন হওয়ার কারণে যেহেতু এটা মেটা নির্দেশক, এই জন্য এটা পরবর্তী অ্যারোটোকে কোন অবস্থানে যুক্ত হতে নির্দেশ করে, মেটা অবস্থানে যুক্ত হতে নির্দেশ করে। এই জন্য কি সমস্যা নেই, এগুলো তোর ভিতরে কি হবে কি হয়েছে এগুলো বোঝার দরকার নেই, তুমি ভেবে লিখতে পারছো না, প্রবলেম নেই। আচ্ছা, এবার তোমাকে একটা বাস্তব কথা বলি। বাস্তব কথা হচ্ছে যখনই তুমি নাইট্রিক অ্যাসিডের সাথে তুমি কোনো যৌগের বিক্রিয়া দিবা, মানে নাইট্রেশন বিক্রিয়া যখন তুমি ঘটাবা, সেখানে বাস্তবিক অর্থ হচ্ছে অর্থ, মেটা এবং প্যারা তিন ধরনেরই উৎপাদ পাওয়া যায়। কথা বুঝতে পারছো? অর্থ উৎপাদও পাওয়া যায়, প্যারা উৎপাদও পাওয়া যায়, আবার কি মেটা উৎপাদও পাওয়া যায়। তিন ধরনেরই উৎপাদ সর্বদা উৎপন্ন হয়, কিন্তু কোন উৎপাদের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে, কোন উৎপাদের পরিমাণ কি তুলনামূলকভাবে কম থাকে। যেমন এই বিক্রিয়াটার ক্ষেত্রে এই মেটা অবস্থানে তো আক্রমণ করবেই, এখানে কিন্তু অর্থবেরা অবস্থানেও আক্রমণ হয় এবং এখানে কিন্তু অর্থবেরা উৎপাদও তৈরি হয়। বাট এই সবগুলো প্রোডাক্টের সংযুতি হিসাব করে দেখা গেছে যে মেটা উৎপাদের পরিমাণটা কি থাকে, সবচেয়ে বেশি থাকে। এই জন্য আমরা এটাকে কি ধরবো, মেজর প্রোডাক্ট বা মুখ্য উৎপাদ। আর যে উৎপাদটা কম পরিমাণে তৈরি হবে তাকে আমরা কি বলবো, গৌণ উৎপাদ। তো অর্গানিক কেমিস্ট্রিতে আমরা আসলে সবসময় মেজর প্রোডাক্টকে প্রাধান্য দিয়ে থাকি, গৌণ উৎপাদগুলো আমরা খুব একটা ওগুলোকে আমরা গুরুত্ব দেই না। কথাটা বুঝতে পারছো? কারণ অর্গানিক রিঅ্যাকশনগুলোতে কি হয়, এগুলো অনেক স্লো ঘটে, এক আর একসাথে 4-5 ধরনের মেকানিজম একসাথে চলে, এই জন্য 4-5 রকমের প্রোডাক্টও তৈরি হতে পারে। কন্ডিশন তুমি যদি সামান্য চেঞ্জ করে দাও, তুমি যদি তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস কমায় দাও বা বাড়ায় দাও, দেখবে প্রোডাক্ট কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই জন্য অর্গানিক রিঅ্যাকশনগুলো খুবই সেনসিটিভ, এক্সাক্ট টেম্পারেচার মেইনটেইন করতে হবে, এক্সাক্ট বিকারক তোমাকে মেইনটেইন করতে হবে। প্রপার কন্ডিশন মেইনটেইন না করলে উল্টাপাল্টা রেজাল্ট চলে আসবে। তো আশা করি বুঝতে পারছি রেজোন্যান্স, তো আমাদের রেজোন্যান্সের সবকিছু শেষ, এর বাইরে কিছু আসার কোনো সম্ভাবনা সিকি এমসিকিউতে নাই। এই টপিক আমাদের কমপ্লিট, তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে আমরা শুরু করব সমানতা, এটা একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে একটা প্রশ্ন আসবে। कौन देखिए सुबह वाला दिन मास्टर ना